1 মে 1898। ভোরের আবছা আলোয় ফিলিপাইনের ম্যানিলা উপসাগর। স্প্যানিশ নৌবহরের সেনারা যখন সবেমাত্র দিনের প্রস্তুতি শুরু করছে, তখন দিগন্তে আবির্ভূত হল এক নতুন শক্তি, আমেরিকান এশিয়াটিক স্কোয়াড্রন। কমোডোর জর্জ ডিউইয়ের নেতৃত্বে স্টিলের তৈরি আধুনিক মার্কিন যুদ্ধজাহাজগুলো ছিল স্প্যানিশদের কাঠের জাহাজের তুলনায় যোজন যোজন এগিয়ে। কয়েক ঘন্টার মধ্যেই স্পেনের 3 শতাব্দীর ঔপনিবেশিক শক্তির প্রতীক তাদের নৌবহর ডিউইয়ের কামানের গোলায় ছিন্ন ভিন্ন হয়ে উপসাগরের গভীরে তলিয়ে গেল। ম্যানিলার উপকূলে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল হাজার হাজার ফিলিপিনো। তাদের চোখে মুখে ভয় নয়, ছিল আশা। স্প্যানিশ শাসনের বিরুদ্ধে দীর্ঘদিনের রক্তক্ষয়ী বিপ্লবে ক্লান্ত ফিলিপিনোদের কাছে আমেরিকানদের এই আগমন ছিল মুক্তির বার্তা। তারা ভেবেছিল স্বৈরাচারী স্পেনের বিরুদ্ধে গণতন্ত্রের পূজারী আমেরিকার যুদ্ধ তাদের স্বাধীনতার স্বপ্নকে সত্যি করতে এসেছে। ফিলিপিনো বিপ্লবের নির্বাসিত নেতা এমিলিও আগুইনালদোকে আমেরিকানরা হংকং থেকে ফিরিয়ে এনেছিল নিজেদের জাহাজে করে, যা এই বিশ্বাসকে আরও দৃঢ় করেছিল। কিন্তু ইতিহাস এক নির্মম পরিহাস। যে ফিলিপিনোরা আমেরিকানদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করা মুক্তিদাতা বন্ধু ভেবেছিল, মাত্র কয়েক মাসের মধ্যেই তাদেরকে সেই আমেরিকানদের বিরুদ্ধে আরেকটি রক্তক্ষয়ী স্বাধীনতার যুদ্ধে নামতে হয়েছিল। যে স্বাধীনতার স্বপ্ন তারা প্রায় ছুঁয়ে ফেলেছিল, তা এক নতুন আরও শক্তিশালী ঔপনিবেশিক শক্তির হাতে ছিনতাই হয়ে যায়। কিভাবে ফিলিপিনোদের স্বাধীনতার স্বপ্ন একটি নতুন ঔপনিবেশিক দুঃস্বপ্নে পরিণত হল? বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়া আমেরিকা কেন হয়ে উঠল নতুন প্রভু? আর কেনই বা লিবারেটর বা মুক্তিদাতা হিসেবে আবির্ভূত হওয়া আমেরিকা নিজেই এক ঔপনিবেশিক শক্তিতে রূপান্তরিত হল? এসব জটিল ও বিতর্কিত প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। ফিলিপাইনে আমেরিকার আগমনের প্রেক্ষাপট বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে প্রায় 333 বছর পেছনে। 1521 সালে ফার্ডিনান্ড ম্যাজেলানের আগমনের মাধ্যমে ফিলিপাইনে ইউরোপীয়দের পদার্পণ ঘটে এবং 1565 সাল থেকে স্পেইনি দ্বীপপুঞ্জকে তাদের উপনিবেশে পরিণত করে। এই দীর্ঘ 3 শতাব্দীর স্প্যানিশ শাসন ছিল মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভরশীল: ধর্ম এবং অর্থনীতি। রোমান ক্যাথলিক চার্চ ছিল স্প্যানিশ শাসনের মূল হাতিয়ার। স্প্যানিশ ফ্রায়ার বা পাদ্রীরা শুধু ধর্মপ্রচারই করেননি, তারা ছিলেন সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি। শিক্ষা, সংস্কৃতি থেকে শুরু করে দৈনন্দিন জীবন সবকিছু নিয়ন্ত্রিত হতো চার্চের মাধ্যমে। অন্যদিকে অর্থনৈতিক শোষণ ছিল নির্মম। গ্যালিয়ন ট্রেডের মাধ্যমে ফিলিপাইনের সম্পদ মেক্সিকো হয়ে স্পেনে পাচার হতো। বিশাল বিশাল জমি বা হাসিয়েন্দাগুলোর মালিক ছিল স্প্যানিশ অভিজাত এবং চার্চ, যেখানে ফিলিপিনো কৃষকরা কার্যত ভূমিদাসে পরিণত হয়েছিল। কিন্তু 19বিংশ শতাব্দীর শেষের দিকে এই শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে প্রতিরোধ দানা বাঁধতে শুরু করে। ইউরোপে শিক্ষা লাভ করা একদল তরুণ ফিলিপিনো বুদ্ধিজীবী, যারা ইলাস্ট্রাদোস বা আলোকিত জন নামে পরিচিত, তারা সংস্কারের দাবি তুলতে শুরু করেন। তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র ছিলেন হোসে রিজাল। রিজাল কোনো সশস্ত্র বিপ্লবের ডাক দেননি, তার হাতিয়ার ছিল কলম। তার লেখা দুটি বিখ্যাত উপন্যাস নোলিমে টাঙ্গেরে এবং এল ফুলিবুস্টেরিসমো স্প্যানিশ ঔপনিবেশিক শাসনের দুর্নীতি, ভণ্ডামি এবং নিষ্ঠুরতার এক জীবন্ত চিত্র তুলে ধরে, যা ফিলিপিনোদের মধ্যে জাতীয়তাবাদের আগুন জ্বালিয়ে দেয়। স্প্যানিশ কর্তৃপক্ষ রিজালকে বিদ্রোহী হিসেবে চিহ্নিত করে এবং 1896 সালের 30 ডিসেম্বর তাকে ফায়ারিং স্কোয়াডে দাঁড় করিয়ে হত্যা করে। কিন্তু এই হত্যাকাণ্ড ফিলিপিনোদের বিপ্লবের আগুনকে নেভানোর পরিবর্তে বরং আরও উস্কে দেয়। রিজালের দেখানো পথে সংস্কারের আশায় ব্যর্থ হয়ে একদল সাধারণ ফিলিপিনো আরও চরমপন্থী পথ বেছে নেয়। 1892 সালে আন্দ্রেস বনিফাসিও নেতৃত্বে গঠিত হয় কাতিপুনান নামে একটি গোপন বিপ্লবী সংগঠন। তাদের লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে স্পেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করা। 1896 সালে কাতিপুনানের অস্তিত্ব ফাঁস হয়ে গেলে দেশ জুড়ে বিপ্লব শুরু হয়ে যায়। এই বিপ্লবের মধ্য দিয়ে উত্থান ঘটে এমিলিও আগুইনালদো নামে এক তরুণ এবং ক্যারিশমেটিক নেতার। আগুইনালদো দ্রুতই একজন সফল সামরিক কমান্ডার হিসেবে পরিচিতি লাভ করেন এবং বিপ্লবী সরকারের নেতৃত্বে আসেন। তবে অভ্যন্তরীণ কোন্দলের জেরে বনিফাসিওকে বিতর্কিতভাবে মৃত্যুদণ্ড দেয়া হয়, যা ফিলিপিনোদের বিপ্লবের ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে রয়ে গেছে।
বিপ্লবীরা বীরের মতো যুদ্ধ করলেও স্প্যানিশদের সুসংগঠিত সেনাবাহিনীর সামনে তারা ক্রমশ দুর্বল হয়ে পড়তে থাকে। অবশেষে 1897 সালে প্যাক্ট অব বিয়াকনাবাতো নামে একটি যুদ্ধবিরতির চুক্তির মাধ্যমে আগুইনালদো এবং তার সঙ্গীরা হংকংয়ে নির্বাসনে যেতে সম্মত হন। যদিও এই নির্বাসন ছিল একটি সাময়িক কৌশল, ফিলিপিনোদের স্বাধীনতার আকাঙ্ক্ষা তখনও প্রবলভাবে জীবন্ত ছিল। আর ঠিক এ সময়েই ক্যারিবীয় দ্বীপপুঞ্জে এমন কিছু ঘটনা ঘটছিল যা ফিলিপাইনের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিতে চলেছিল। 1890-এর দশকে স্পেনের আরেকটি উপনিবেশ কিউবাতে স্বাধীনতার জন্য রক্তক্ষয়ী সংগ্রাম চলছিল। আমেরিকান সংবাদপত্রগুলো, বিশেষ করে উইলিয়াম হার্স্ট এবং জোসেফ পুলিৎজারের ইয়েলো জার্নালিজম বা হলুদ সাংবাদিকতা, কিউবায় স্প্যানিশদের বর্বরতার অতিরঞ্জিত কাহিনী চেপে আমেরিকান জনগণের মধ্যে তীব্র স্পেন বিরোধী মনোভাব তৈরি করছিল। এই উত্তেজনার মধ্যেই 1898 সালের 15 ফেব্রুয়ারি হাভানা বন্দরে নোঙর করা মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস মেইন এক রহস্যময় বিস্ফোরণে ডুবে যায়, যাতে 266 জন আমেরিকান নাবিক নিহত হয়। যদিও বিস্ফোরণের কারণ আজও অজানা, তবু আমেরিকান গণমাধ্যমগুলো কোনো প্রমাণ ছাড়া এর জন্য স্পেনকে দায়ী করে রিমেম্বার দ্য মেইন স্লোগান তুলে যুদ্ধের উন্মাদনা তৈরি করে। এই সুযোগটি কাজে লাগান আমেরিকার তৎকালীন সাম্রাজ্যবাদী চিন্তাধারার নেতারা। থিওডোর রুজভেল্টের মতো প্রভাবশালী ব্যক্তিরা, যারা আলফ্রেড থেয়ার মাহানের নৌশক্তির তত্ত্বে বিশ্বাসী ছিলেন, তারা অনেক আগে থেকেই এশিয়ায় একটি আমেরিকান নৌঘাঁটি এবং চীনের বিশাল বাজারে ঢোকার একটি প্রবেশদ্বার খুঁজছিলেন। ফিলিপাইন ছিল সেই ভূরাজনৈতিক কৌশলের জন্য একদম উপযুক্ত স্থান। যুদ্ধের সম্ভাবনা দেখা দেওয়ার সাথে সাথেই তৎকালীন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব দ্য নেভি থিওডোর রুজভেল্ট কমোডোর জর্জ ডিউইকে তার এশিয়াটিক স্কোয়াড্রন নিয়ে হংকংয়ে প্রস্তুত থাকার নির্দেশ দেন। তার গোপন নির্দেশ ছিল স্পেনের সাথে যুদ্ধ শুরু হওয়া মাত্রই ফিলিপাইনে স্প্যানিশ নৌবহরকে ধ্বংস করে দিতে হবে। 25 এপ্রিল 1898 আমেরিকা স্পেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এর মাত্র 6 দিন পর 1 মে ডিউই তার বাহিনী নিয়ে ম্যানিলা উপসাগরে প্রবেশ করেন এবং স্প্যানিশ নৌবহরকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেন। এই বিজয় ছিল এত দ্রুত এবং একপেশে যে এতে মাত্র একজন আমেরিকান নাবিক এবং তাও হিট স্ট্রোকে মারা যায়। কিন্তু ডিউয়ের একটি বড় সমস্যা ছিল, তিনি সাগর নিয়ন্ত্রণ করলেও ম্যানিলা শহর দখল করার মতো পর্যাপ্ত স্থলসেনা তার ছিল না। এখানে তার প্রয়োজন হয় ফিলিপিনো বিপ্লবীদের। ডিউই হংকংয়ে নির্বাসিত এমিলো আগুইনালদোর সাথে যোগাযোগ স্থাপন করেন। আমেরিকান কনসালদের মাধ্যমে আগুইনালদোর সাথে বেশ কয়েকটি বৈঠক হয়। এই বৈঠকগুলোতে ঠিক কী আলোচনা হয়েছিল তা নিয়ে বিতর্ক রয়েছে। আগুইনালদো এবং তার সঙ্গীরা দাবি করেন যে আমেরিকানরা তাদের ফিলিপাইনের স্বাধীনতার ব্যাপারে মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিল। অন্যদিকে আমেরিকানরা সবসময় কোনো লিখিত প্রতিশ্রুতি দেওয়ার বিষয়টি এড়িয়ে গেছে। তারা আগুইনালদোর স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ব্যবহার করেছিল, কিন্তু নিজেদেরকে কোনো আনুষ্ঠানিক চুক্তিতে আবদ্ধ করেনি। এই অস্পষ্ট প্রতিশ্রুতির উপর বিশ্বাস করে আগুইনালদো 1898 সালের 19 মে একটি আমেরিকান জাহাজে চড়ে ফিলিপাইনে ফিরে আসেন। তার প্রত্যাবর্তন ফিলিপিনো বিপ্লবীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করে। আমেরিকানদের সরবরাহ করা অস্ত্র এবং ডিউইয়ের নৌ অবরোধের সহায়তায় আগুইনালদোর বাহিনী অবিশ্বাস্য দ্রুততার সাথে পুরো লুজান দ্বীপ সহ ফিলিপাইনের বেশিরভাগ অঞ্চলে নিয়ন্ত্রণ নিয়ে নেয়। 1898 সালের 12 জুন আগুইনালদো ফিলিপাইনের স্বাধীনতা ঘোষণা করেন এবং ফিলিপিনো জনগণ প্রথমবারের মতো তাদের নিজস্ব পতাকা উত্তোলন করে। একটি স্বাধীন ফিলিপিনো প্রজাতন্ত্র প্রতিষ্ঠা তখন কেবল সময়ের ব্যাপার মাত্র, এমনটাই মনে হচ্ছিল। ফিলিপিনো বিপ্লবীরা যখন একের পর এক শহর স্প্যানিশদের হাত থেকে মুক্ত করছিল, তখন তাদের মনে দৃঢ় বিশ্বাস ছিল যে আমেরিকানরা তাদের মিত্র। কিন্তু পর্দার আড়ালে তখন চলছিল সম্পূর্ণ ভিন্ন এক খেলা। আমেরিকান জেনারেলরা এবং ওয়াশিংটনের নীতি নির্ধারকরা ফিলিপিনোদেরকে কখনোই সমান অংশীদার হিসেবে দেখেননি। তাদের চোখে ফিলিপিনোরা ছিল স্পেনের শাসনের পরিবর্তে আমেরিকান শাসন প্রতিষ্ঠার একটি সুবিধাজনক হাতিয়ার মাত্র। এই মনোভাবের সবচেয়ে নির্লজ্জ প্রকাশ ঘটে 1898 সালের 13 আগস্ট ম্যানিলা শহর দখলের সময়। আগুইনালদোর বাহিনী তখন ম্যানিলাকে চারদিক থেকে ঘিরে রেখেছে এবং শহরের পতন ছিল অবশ্যম্ভাবী। কিন্তু স্প্যানিশ গভর্নর কোনোভাবেই তথাকথিত অসভ্য ফিলিপিনোদের কাছে আত্মসমর্পণের অপমান মেনে নিতে পারছিলেন না। তাই স্প্যানিশ এবং আমেরিকান কমান্ডাররা গোপনে একটি চুক্তি করে।
চুক্তি অনুযায়ী একটি লোক দেখানো বা মক যুদ্ধ অনুষ্ঠিত হবে। আমেরিকানরা কিছুক্ষণ গোলাবর্ষণ করবে এবং তারপর স্প্যানিশরা আমেরিকানদের কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করবে, ফিলিপিনোদের কাছে নয়। এই গোপন চুক্তি অনুযায়ী আমেরিকান সৈন্যরা শহরে প্রবেশ করে, যখন আগুইনালদোর বাহিনীকে বাইরে আটকে রাখা হয়। যে শহরের মুক্তির জন্য তারা রক্ত ঝরিয়েছে সেই তাদের নিজেদের রাজধানী শহরেই তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয়। এটি ছিল প্রথম সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা এবং একই সাথে এটি ফিলিপিনো নেতাদের মনে সন্দেহের বীজ বপন করে দেয়। কিন্তু প্রকৃত চুরি বা ছিনতাইয়ের ঘটনাটি ঘটে কয়েক মাস পরে হাজার হাজার মাইল দূরে প্যারিসে। 1898 সালের ডিসেম্বর মাসে স্পেন এবং আমেরিকার মধ্যে শান্তি আলোচনার জন্য প্রতিনিধিরা প্যারিসে মিলিত হন। এই আলোচনায় ফিলিপাইনের ভাগ্য নির্ধারণ করা হচ্ছিল, কিন্তু সেখানে কোনো ফিলিপিনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়নি। আগুইনালদো তার একজন প্রতিনিধিকে পাঠিয়েছিলেন, কিন্তু তাকে আলোচনার ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হয়নি। আলোচনার মূল বিষয় ছিল ফিলিপাইনকে নিয়ে আমেরিকা কি করবে। স্পেন যুদ্ধে হেরে গিয়েছিল এবং তাদের উপনিবেশগুলো ধরে রাখার কোনো ক্ষমতাই ছিল না। আমেরিকান প্রতিনিধি দলের মধ্যেও এ নিয়ে তীব্র মতবিরোধ ছিল। আমেরিকার ভেতরে তখন সাম্রাজ্যবাদ বনাম সাম্রাজ্যবাদ বিরোধী এক প্রচণ্ড বিতর্ক চলছিল। সাম্রাজ্যবাদীদের নেতৃত্বে ছিলেন প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি, থিওডোর রুজভেল্ট এবং সিনেটর আলবার্ট বেভারিজ। তাদের যুক্তি ছিল ফিলিপাইন হবে আমেরিকার জন্য এশিয়ার বাণিজ্য, বিশেষ করে চীনের বিশাল বাজারে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি। এদিকে যদি আমেরিকা ফিলিপাইনকে ছেড়ে দেয় তবে জার্মানি বা জাপানের মতো অন্য কোনো ঔপনিবেশিক শক্তি এটি দখল করে নেবে, যা আমেরিকার জন্য কৌশলগতভাবে ক্ষতিকর হবে। আবার ছিল হোয়াইট ম্যানস বার্ডেন বা বর্ণবাদী এবং পিতৃতান্ত্রিক এক ধারণা। তাদের মতে ফিলিপিনোরা ছিল লিটল ব্রাউন ব্রাদার্স বা ছোট বাদামি ভাই, যারা নিজেদের শাসন করার জন্য অযোগ্য ও অসভ্য। তাই তাদের সভ্য করা, শিক্ষিত করা এবং খ্রিস্টান ধর্মে দীক্ষিত করা আমেরিকানদের এক পবিত্র দায়িত্ব। যদিও ফিলিপিনোরা 300 বছর ধরেই ক্যাথলিক খ্রিস্ট ধর্মের অনুসারী ছিল। প্রেসিডেন্ট ম্যাকিনলি পরবর্তীতে দাবি করেছিলেন যে তিনি হাঁটু গেড়ে প্রার্থনা করার সময় ঈশ্বরের কাছ থেকে ফিলিপাইন দখল করার জন্য দৈব নির্দেশনা পেয়েছিলেন। অন্যদিকে মার্ক টোয়েন, অ্যান্ড্রু কার্নেগি এবং উইলিয়াম জেনিংস ব্রায়ানের মতো প্রভাবশালী ব্যক্তিরা এন্টি ইম্পেরিয়ালিস্ট লীগ গঠন করে এবং এর তীব্র বিরোধিতা করেন। তাদের যুক্তি ছিল অন্য একটি দেশের জনগণকে তাদের সম্মতি ছাড়াই শাসন করা আমেরিকার স্বাধীনতার ঘোষণার মূল নীতির পরিপন্থী। এটি ছিল ভণ্ডামি এবং স্বৈরাচার। কিন্তু শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদীদেরই জয় হয়। 1898 সালের 10 ডিসেম্বর ট্রিটি অব প্যারিস বা প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি অনুসারে স্পেন 20 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ফিলিপাইন, গোয়াম এবং পুয়ের্তো রিকোকে আমেরিকার হাতে তুলে দেয়। অর্থাৎ যে দেশটি কার্যত ফিলিপিনো বিপ্লবীদের দ্বারা স্বাধীন হয়ে গিয়েছিল, সেই দেশটিকে তার জনগণের অগোচরে টাকার বিনিময়ে এক ঔপনিবেশিক প্রভু থেকে আরেক প্রভুর কাছে বিক্রি করে দেয়া হয়। ফিলিপিনোদের দৃষ্টিকোণ থেকে এটি ছিল এক ঠান্ডা মাথার বিশ্বাসঘাতকতা এবং তাদের কষ্টার্জিত স্বাধীনতাকে নির্লজ্জভাবে চুরি করা। প্যারিস চুক্তির খবর ফিলিপাইনে পৌঁছানোর সাথে সাথে আমেরিকান এবং ফিলিপিনো বাহিনীর মধ্যেকার ভঙ্গুর সম্পর্কটি পুরোপুরি ভেঙে পড়ে। ফিলিপিনোরা বুঝতে পারে যে তাদের সাথে প্রতারণা করা হয়েছে। প্রেসিডেন্ট ম্যাকিনলি বেনেভলেন্ট অ্যাসিমিলেশন অর্থাৎ কল্যাণকর আত্মীকরণ নীতি ঘোষণা করেন, যেখানে বলা হয় আমেরিকা ফিলিপাইনে এসেছে উপকার করতে, শাসন করতে নয়। কিন্তু ফিলিপিনোদের কাছে এটি ছিল ঔপনিবেশিক শাসনের একটি মিষ্টি আবরণ মাত্র। তারা স্বাধীনতা চেয়েছিল, নতুন প্রভু নয়। ম্যানিলার চারপাশে দুই বাহিনী একে অপরের দিকে বন্দুক তাক করে এক বিস্ফোরণমুখ পরিস্থিতি তৈরি করে। সেই বিস্ফোরণটি ঘটে 1899 সালের 4 ফেব্রুয়ারি রাতে। ম্যানিলার সান্তা মেসা ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় প্রাইভেট উইলিয়াম গ্রেসন নামে একজন আমেরিকান সেন্ট্রি একজন ফিলিপিনো সৈন্যকে গুলি করে হত্যা করে। এই একটি ঘটনায় ছিল যুদ্ধের স্ফুলিঙ্গ। আমেরিকান কমান্ডাররা এটিকে একটি পরিকল্পিত ফিলিপিনি আক্রমণের অজুহাত হিসেবে ব্যবহার করে এবং পরদিন সকাল থেকেই ফিলিপিনো অবস্থানের উপর সর্বাত্মক আক্রমণ শুরু করে। শুরু হয় ফিলিপাইন আমেরিকান যুদ্ধ। আমেরিকানরা ভেবেছিল এটি হবে একটি সংক্ষিপ্ত এবং সহজ যুদ্ধ, কিন্তু তারা ভুল ভেবেছিল। এই যুদ্ধটি ছিল স্প্যানিশ আমেরিকান যুদ্ধের চেয়ে বহুগুণে দীর্ঘ, রক্তক্ষয়ী এবং নিষ্ঠুর। যুদ্ধটিকে
দুটি পর্বে ভাগ করা যায়। প্রথম পর্বটি ছিল প্রচলিত যুদ্ধ। আগুইনালদোর সদ্য গঠিত ফিলিপিনো প্রজাতন্ত্রের সেনাবাহিনী সাহসিকতার সাথে যুদ্ধ করে। তাদের সবচেয়ে দক্ষ কমান্ডার ছিলেন জেনারেল আন্তোনিও লুনা, একজন ইউরোপীয় প্রশিক্ষিত এবং উগ্র মেজাজের সামরিক প্রতিভা। লুনা আমেরিকানদের বিরুদ্ধে বেশ কয়েকটি সফল প্রতিরোধ গড়ে তোলেন, কিন্তু তার কঠোর শৃঙ্খলা এবং রাজনৈতিক হস্তক্ষেপের বিরোধিতার কারণে তিনি ফিলিপিনো নেতৃত্বের মধ্যে শত্রু তৈরি করেন। 1899 সালের জুনে লুনাকে ষড়যন্ত্র করে নির্মমভাবে হত্যা করা হয়। ধারণা করা হয় এই হত্যাকাণ্ডের পেছনে আগুইনালদোর প্রচ্ছন্ন সম্মতি ছিল। লুনার মৃত্যু ছিল ফিলিপিনোদের প্রচলিত যুদ্ধের সবচেয়ে বড় আঘাত। সুসংগঠিত এবং প্রযুক্তিগতভাবে উন্নত আমেরিকান সেনাবাহিনীর সামনে ফিলিপিনোরা ক্রমশ পিছু হটতে বাধ্য হয় এবং 1899 সালের নভেম্বরের মধ্যে তাদের প্রচলিত সেনাবাহিনী প্রায় ধ্বংস হয়ে যায়। এরপর শুরু হয় যুদ্ধের দ্বিতীয় এবং আরও ভয়াবহ পর্ব, গেরিলা যুদ্ধ। আগুইনালদো তার বাহিনীকে ছোট ছোট দলে ভাগ হয়ে গ্রাম ও জঙ্গলে ছড়িয়ে পড়ার নির্দেশ দেন। ফিলিপিনো গেরিলারা অতর্কিত হামলা চালিয়ে আমেরিকান সরবরাহ লাইন বিচ্ছিন্ন করে এবং তারপর সাধারণ জনগণের সাথে মিশে গিয়ে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এই গেরিলা যুদ্ধের জবাবে আমেরিকান সেনাবাহিনী এমন সব কৌশল অবলম্বন করে যা স্প্যানিশদের বর্বরতাকেও হার মানানোর মতো ছিল। যে রিকনসেন্ট্রেশন ক্যাম্প বা কনসেন্ট্রেশন ক্যাম্প নীতির জন্য আমেরিকানরা স্পেনকে অসভ্য বলেছিল, সেই একই নীতি প্রয়োগ করতে শুরু করে তারাও। গ্রামের পর গ্রাম চালিয়ে দেওয়া হয়। সাধারণ মানুষকে তাদের বাড়ি থেকে উচ্ছেদ করে অস্বাস্থ্যকর ক্যাম্পে আটকে রাখা হয়, যাতে তারা গেরিলাদের সাহায্য করতে না পারে। এই ক্যাম্পগুলোতে রোগ এবং অনাহারে হাজার হাজার বেসামরিক মানুষ মারা যায়। বন্দীদের কাছ থেকে তথ্য আদায়ের জন্য নির্মম নির্যাতন চালানো হতো। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল ওয়াটার কিওর নামে এক পদ্ধতি, যেখানে বন্দীকে প্রায় ডুবিয়ে মেরে তথ্য আদায়ের চেষ্টা করা হতো। সামার দ্বীপের মতো জায়গায় জেনারেল জ্যাকোবে স্মিথ তার সৈন্যদেরকে 10 বছরের বেশি বয়সী সকল পুরুষকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, যা ছিল গণহত্যার শামিল। এই যুদ্ধ আমেরিকান সৈন্যদের মানসিকতাকেও বিষিয়ে তুলেছিল। তারা প্রায়ই ফিলিপিনোদেরকে মানুষ হিসেবে গণ্য করত না, যা তাদের নৃশংসতাকে আরও বাড়িয়ে দিয়েছিল। এই অঘোষিত যুদ্ধটি চলে 1902 সাল পর্যন্ত, যদিও কিছু অঞ্চলে প্রতিরোধ আরও 1 দশক ধরে অব্যাহত ছিল। 1901 সালে জেনারেল ফ্রেডরিক ফানস্টোনের নেতৃত্বে এক দুঃসাহসিক অভিযানে আগুইনালদোকে কৌশলে বন্দী করা হয়। এরপর আগুইনালদো আমেরিকান শাসনের প্রতি আনুগত্যের শপথ নেন এবং তার সঙ্গীদের আত্মসমর্পণ করার আহ্বান জানান, যা ছিল সংগঠিত প্রতিরোধের কফিনে শেষ পেরেক। এই যুদ্ধে প্রায় 4200 জন আমেরিকান সৈন্য নিহত হয়। অন্যদিকে ফিলিপিনোদের ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল ভয়াবহ। প্রায় 20,000 সৈন্য এবং 2 লক্ষ থেকে 10 লক্ষ বেসামরিক মানুষ যুদ্ধ, দুর্ভিক্ষ এবং রোগে মারা যায়। এটি ছিল ফিলিপাইনের ইতিহাসে এক চরম বেদনাদায়ক অধ্যায়। যুদ্ধের নৃশংসতার পাশাপাশি আমেরিকা ফিলিপাইনে তাদের ঔপনিবেশিক শাসনকে একটি সভ্যকরণ মিশন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করে। এই নীতির নাম ছিল বেনেভলেন্ট অ্যাসিমিলেশন বা কল্যাণকর আত্মীকরণ। এর মূল উদ্দেশ্য ছিল ফিলিপিনোদেরকে আমেরিকান ধাঁচের শিক্ষিত ও আধুনিক করে তুলে স্বশাসনের জন্য প্রস্তুত করা। এই নীতির অধীনে আমেরিকানরা ফিলিপাইনে এমন কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তন নিয়ে আসে যা দেশটির ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করে। এই শাসনের সবচেয়ে উল্লেখযোগ্য এবং ইতিবাচক দিকটি ছিল গণশিক্ষা ব্যবস্থা প্রবর্তন। 1901 সালে প্রায় 500 আমেরিকান শিক্ষক, যারা থমাসাইটস নামে পরিচিত, জাহাজে করে ফিলিপাইনে আসেন এবং দেশব্যাপী একটি পাবলিক স্কুল ব্যবস্থা গড়ে তোলেন। কিন্তু শিক্ষার মাধ্যম হিসেবে ইংরেজিকেই বাধ্যতামূলক করা হয়, একই সাথে যা ফিলিপাইনের স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে কিছুটা হলেও কোণঠাসা করে ফেলে। আমেরিকানরা স্বাস্থ্য স্যানিটেশন ব্যবস্থার ব্যাপক উন্নতি ঘটায়। হাসপাতাল নির্মাণ, টিকাদান কর্মসূচি এবং জনস্বাস্থ্য বিষয়ক আইন প্রণয়নের মাধ্যমে কলেরা, গুটি বসন্ত এবং অন্যান্য রোগের প্রাদুর্ভাব নাটকীয়ভাবে হ্রাস পায়। রাস্তা, সেতু এবং বন্দরের মতো অবকাঠামো নির্মাণ করে দেশের বিভিন্ন দ্বীপের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা হয়। রাজনৈতিকভাবে আমেরিকানরা ধীরে ধীরে ফিলিপিনোদেরকে স্বশাসনের প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করতে শুরু করে। একটি নির্বাচিত ফিলিপিনো অ্যাসেম্বলি গঠন করা হয় এবং বিচার ব্যবস্থাকে আমেরিকান মডেলের আদলে পুনর্গঠন করা হয়। কিন্তু এই কল্যাণকর শাসনের একটি অন্ধকার দিকও ছিল।
অর্থনৈতিকভাবে ফিলিপাইনের বাজার আমেরিকান কর্পোরেশনগুলোর জন্য উন্মুক্ত করে দেয়া হয়। দেশের প্রাকৃতিক সম্পদ, বিশেষ করে চিনি, নারকেল এবং তামাক আমেরিকার কলকারখানার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতো, যা ফিলিপাইনকে অর্থনৈতিকভাবে আমেরিকার উপর পুরোপুরি নির্ভরশীল করে তোলে। রাজনৈতিকভাবে আমেরিকানরা ফিলিপিনো সমাজের অভিজাত শ্রেণী বা ইলাস্ট্রাদোসদের সাথে হাত মেলায়। এর ধনী এবং শিক্ষিত শ্রেণীটি আমেরিকান শাসনের অধীনে নিজেদের সুযোগ সুবিধা বজায় রাখছিল এবং সাধারণ মানুষের থেকে তাদের দূরত্ব আরও বেড়ে যায়। ফলে ঔপনিবেশিক শাসন শেষ হলেও দেশের সম্পদ এবং ক্ষমতা মুষ্টিমেয় কিছু পরিবারের হাতেই থেকে যায়, যা আজও ফিলিপাইনের একটি বড় সামাজিক সমস্যা। তবে স্বাধীনতার আকাঙ্ক্ষা ফিলিপিনোদের মন থেকে কখনোই মুছে যায়নি। আমেরিকান শাসনের অধীনেই তারা শান্তিপূর্ণভাবে স্বাধীনতার জন্য দর কষাকষি চালিয়ে যেতে থাকে। 1916 সালের জোনস অ্যাক্টের পর ফিলিপাইনকে প্রথমবারের মতো নিকট ভবিষ্যতে স্বাধীনতা দেওয়ার আনুষ্ঠানিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অবশেষে 1934 সালের টাইডিংস ম্যাকডাফি অ্যাক্টের মাধ্যমে ফিলিপাইনকে 10 বছরের একটি কমনওয়েলথ পিরিয়ডের পর পূর্ণ স্বাধীনতা দেওয়ার সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ফিলিপাইন দখল করে নিলে এই প্রক্রিয়াটিও পিছিয়ে যায়। যুদ্ধের পর চুক্তি অনুযায়ী 1946 সালের 4 জুলাই আমেরিকা আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনকে স্বাধীনতা প্রদান করে। যে স্বাধীনতা 1898 সালে অর্জিত হতে পারত, তা পেতে ফিলিপিনোদেরকে আরও প্রায় অর্ধ শতাব্দী অপেক্ষা করতে হলো এবং আরেকটি বিশ্বযুদ্ধের ভয়াবহতা সহ্য করতে হলো। তাহলে আমেরিকা কি ফিলিপাইন চুরি করেছিল? ফিলিপিনোদের দৃষ্টিকোণ থেকে দেখলে এর উত্তর প্রায় নিঃসন্দেহে হ্যাঁ। তারা স্প্যানিশ শাসনের অবসান ঘটিয়ে স্বাধীনতার দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। আমেরিকানরা মিত্র হিসেবে এসে তাদের সেই বিজয়কে ছিনিয়ে নিয়ে এক নতুন এবং আরও নিষ্ঠুর ঔপনিবেশিক শাসন চাপিয়ে দিয়েছিল। প্যারিস চুক্তি ছিল একটি আইনি আবরণ, যার মাধ্যমে একটি জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারকে $20 মিলিয়ন বিনিময়ে কিনে নেওয়া হয়েছিল। আমেরিকার উদ্দেশ্য ছিল জটিল। এর মধ্যে ছিল অর্থনৈতিক লোভ, ভূরাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং হোয়াইট ম্যানস বার্ডেনের মতো বর্ণবাদী শ্রেষ্ঠত্বের এক ভ্রান্ত ধারণা। তারা নিজেদেরকে মুক্তিদাতা হিসেবে দেখলেও তাদের কর্মকাণ্ড ছিল একজন সাম্রাজ্যবাদীর মতোই। ফিলিপাইনে আমেরিকান যুদ্ধ আমেরিকার ইতিহাসে একটি বিস্তৃত অধ্যায়, কারণ এটি তাদের নিজেদের স্বাধীনতার ঘোষণার মূলনীতির সাথে সরাসরি সাংঘর্ষিক। কিন্তু ফিলিপাইনের জন্য এটি এক গভীর জাতীয় ট্রমা, যা তাদের শিখিয়েছে যে আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী দেশগুলোর কাছে দুর্বল জাতির স্বাধীনতার স্বপ্ন প্রায়ই তাদের জাতীয় স্বার্থের কাছে তুচ্ছ হয়ে যায়। এই বিশ্বাসঘাতকতার ইতিহাসই ফিলিপাইন এবং আমেরিকার মধ্যকার জটিল সম্পর্কের বীজ বুনে দিয়েছিল।